পুরো ঘরটা অন্ধকারে ঢাকা। টেবিল ল্যাম্পও নিভে গেছে অনেকক্ষণ আগে। নিস্তব্ধতার মাঝে কেবল ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। ফ্লোরে এক কোণে বসে আছে এক প্রাপ্তবয়স্ক পুরুষ নৌশাদ। বয়স তার যথেষ্ট হয়েছে, কিন্তু চোখে মুখে এখনও শূন্যতায় ভরা এক শিশুসুলভ নির্ভরতা। তার হাতের মুঠোয় শক্ত করে ধরা আছে একটা ছোট্ট ডোরেমন কার্টুন পুতুল। সেই পুতুলটা হয়তো দামি নয়, হয়তো অমূল্যও নয়, কিন্তু নৌশাদের কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু। কারণ ওটা তাকে একদিন উপহার দিয়েছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, যার স্মৃতি আজও বুকের গভীরে জমাট বেঁধে আছে। পুতুলটার দিকে একবার তাকায়, আবার নিজের অশ্রুসিক্ত চোখ মুছে ফেলে। নৌশাদ পুতুলটায় হাত বোলাতে বোলাতে নিচু স্বরে বলল, নবিতা, সেদিন যদি আমরা আলাদা না হতাম, তবে হয়তো আজ আমাদের সম্পর্কটা অন্যরকম হতো। আজ হয়তো তোমাকে আমি, ম্যাডাম, না বলে আগের মতোই, নবিতা, ডাকতে পারতাম। আমি তো ভেবেছিলাম তোমাকে একদিন সব খুলে বলবো, জানাবো যে আসলে আমিই তোমার ডোরেমন। কিন্তু এখন বলেই বাকি হবে? তুমি তো আজ অন্য এক পুরুষের পৃথিবীতে ডুবে আছো, আমার কষ্টগুলো তবে লুকানোই থাকুক। মালিহা ছিল নৌশাদের শৈশবের খেলার সঙ্গী। মাঠে দৌড়ঝাঁপ, গাছে চড়া, কাদামাটির খেলায় দুজনেই ছিল অবিচ্ছেদ্য। কিন্তু মালিহার বাবার বদলির কারণে হঠাৎ করেই ওরা আলাদা হয়ে গেল। কয়েক বছর পর হঠাৎ আবার দেখা হল। নৌশাদ তাকিয়েই প্রথমে চিনতে পারল না সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। আগের ছোট্ট, দুষ্টু, হাসিখুশি মালিহার জায়গায় এখন দাঁড়িয়ে এক পরিণত, সুন্দর, আত্মবিশ্বাসী তরুণী। কিন্তু চোখ যখন গেল মালিহার কবজির দিকে, তখনই বুকটা ধক করে উঠল। সেই গভীর দাগ যেটা একদিন খেলতে খেলতে পড়ে গিয়ে মালিহার হাতে লেগেছিল। সেই দাগই যেন মুহূর্তে ফিরিয়ে আনল হারানো শৈশব, হারানো স্মৃতি। নৌশাদের মনে হল, সময় অনেক কিছু বদলেছে, কিন্তু কিছু চিহ্ন কখনো মুছে যায় না। নৌশাদ ভেতরে ভেতরে বলতে চাইল, নবিতা, আমি এখনো তোমার ডোরেমনের মতোই আছি, সব সময় পাশে থাকতে চাই। কিন্তু ঠোঁটের কোণে জমে থাকা সেই কথাগুলো উচ্চারণের সাহস পেল না সে। শুনো মরিয়ম, আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। এত অভদ্র ছেলের কাছে আমার মেয়েটা কোনোদিন ভালো থাকতে পারবে না। বেলাল হোসেনের কণ্ঠে দৃঢ়তা। স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনছিলেন মরিয়ম বেগম। জীবনে কখনো তিনি স্বামীর বিরোধিতা করেননি। কারণ বেলাল হোসেন এমন মানুষ নন, যার সিদ্ধান্তে ভুল খুঁজে পাওয়া যায়। কিন্তু আজকের কথায় তার মনে অজানা সংশয় ভর করল। শান্তকে তিনি কাছ থেকে দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন। সত্যিই কি শান্ত এতটা খারাপ? তিনি ধীর কণ্ঠে বললেন। কিন্তু মালিহা ভীষণ ভালোবাসে শান্তকে। তুমি জানো, সে কোনোভাবেই তোমার সিদ্ধান্ত মানবে না। বেলাল হোসেন নিঃশ্বাস টেনে চোখ বন্ধ করলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, আমি জানি না মালিহা আমার কথা মানবে কিনা। তবে ওর যদি মনে হয় ওই ছেলের সাথে ও সুখী হবে, তাহলে সে বিয়ে করতে পারে। কিন্তু মনে রেখো, আমি জীবনে আর কোনোদিন তার মুখ দেখব না। এ কথা বলে তিনি হঠাৎ করেই চেয়ারে থেকে উঠে গেলেন। এতক্ষণ রান্নাঘরে পানি নিতে আসা মালিহা নিঃশব্দে বাবা মায়ের কথোপকথন শুনছিল। তার বুকটা মোচড় দিয়ে উঠল। চোখে পানি ভরে উঠল মুহূর্তেই। তার বাবা যতটা সহজ সরল সুন্দর মনের মানুষ, ঠিক প্রয়োজনে তার চেয়েও বেশি কঠোর হওয়ার ক্ষমতা রাখেন তিনি। মালিহা বুঝতে পারছে তার জীবনে খুব বড় ঝড় আসতে চলেছে, যেই ঝড়ে ভেঙে যাবে তার স্বপ্নগুলো বা জোড়া লাগবে। মালিহা বিছানার কোণায় নিঃশব্দে বসে রইল। বুকের ভেতর এক অদ্ভুত টানাপোড়েন। শান্তকে পেতে হলে হারাতে হবে প্রাণপ্রিয় বাবাকে,
আর বাবাকে আঁকড়ে ধরতে গেলে হয়তো হারাতে হবে শান্তকে। এই দ্বন্দ্বে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই তার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শান্ত নামটা, সাথে জ্বলজ্বলে দুইটা লাল ভালোবাসার ইমোজি। হৃৎপিণ্ডটা মুহূর্তেই কেঁপে উঠল, তবুও মালিহা ফোন ধরল না। কল কেটে গেল। কয়েক সেকেন্ডও পার হল না, আবারও বেজে উঠল ফোনটা। এবার আর এড়াতে পারল না, ধীরে কাঁপা কণ্ঠে ধরল। হাই আলাও। মলিজান, কি করো? শান্তর কণ্ঠে স্বাভাবিক মিষ্টি সুর। কিছু না। মালিহা সংক্ষিপ্ত জবাব দিল। নীরবতা ভাঙতে মালিহা আবার বলল, আব্বুর সাথে অন্তত ভদ্রভাবে কথা বলতে পারতে। শান্ত। শান্তর কণ্ঠ হঠাৎ করেই বদলে গেল। সেই কোমলতা মিলিয়ে গিয়ে কঠিন সুরে বলল, তুমি কি দেখনি? আমি তো ভদ্রভাবেই কথা বলেছিলাম। তোমার বাপি তো অযথা বাড়াবাড়ি করল। আমি কতবার সরি বলেছি, তারপরও উনি চুপ করেননি। আসলে জানো কি, সব মেয়ের বাপি ভিলেন হয়, 1 নম্বর ফাজিল। মালিহার চোখ বন্ধ হয়ে গেল রাগে আর কষ্টে। শরীর কেঁপে উঠল। বাবার নামে কেউ অপমানজনক কিছু বলবে, সেটা সে সহ্য করতে পারবে না। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, শান্ত, স্টপ। তুমি কাকে ভিলেন বলছ? কাকে ফাজিল বলছ? আমার বাবাকে? তুমি আমার প্রেম হতে পারো, তুমি আমার স্বপ্ন হতে পারো, কিন্তু মনে রেখো, আমার জীবনের প্রথম ভালোবাসা আমার বাবা। তার নামে কোনো অপমান আমি মেনে নেব না। কখনোই না। শান্ত এবার দ্বিগুণ রাগী কণ্ঠে গর্জে উঠল। তাহলে তুমি কি করবে হু? বাবার জন্য আমাকে ছেড়ে দিবে? আরেকজনকে বিয়ে করে সংসার করবে, তাই তো? মালিহা চোখ বুজে দীর্ঘশ্বাস টেনে উত্তর দিল, প্রয়োজনে তাই করব। কথাটা বলেই ফোন কেটে দিল সে। মোবাইলটা সজোরে ছুঁড়ে মারল বিছানায়। বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিল। হাত দিয়ে মুখ চেপে ধরল, তবুও কান্না থামাতে পারল না। চোখের জলে ভিজে উঠল গাল। মুখ ফিসফিস করে কাঁপতে লাগল। আমি কি করব আল্লাহ? আমি কাকে বেছে নেব? আমি তো কাউকেই হারাতে চাই না। ও আল্লাহ, প্রেম মানেই কি শুধু বেদনা? প্রেমে কি কখনো সত্যি সুখ পাওয়া যায় না? প্রেম কি শুধু বিষাদ ছাড়া কিছুই ছড়াতে পারে না? ছাদে দাঁড়িয়ে আছে শান্ত। বাড়ির ভেতর বাহির জুড়ে উৎসবের রং বিয়ে বলে কথা। 3 দিন হলো সেই ঝামেলার শুরু, কিন্তু আজও মালিহা একবারও ফোন দেয়নি, আর শান্তও দেয়নি তাকে। এর মধ্যেই কাউসারের বিয়ে হয়ে গেছে মধুমিতার সাথে। মধুমিতার পরিবারও কোনো আপত্তি করেনি, কারণ ছেলেটা যে এত বড় কলেজের প্রফেসর। তা না হলে কি এত সহজে মেয়ের পরিবার মেনে নিত? ছাদটা আলো আর ফুলের সাজে দারুণ লাগছে। নিচে হাসি খুশি, হইচই, গানের সুরে মাতোয়ারা সবাই। অথচ শান্তর মনে এক বিন্দু শান্তি নেই। ঠিক তখনই ছাদে এলেন রুমি, শান্তর ভাবি। তিনি নিঃশব্দে শান্তর পাশে দাঁড়ালেন। কিন্তু শান্ত কোনো কথা বলল না। রুমি ধীরে বললেন, শান্ত, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হয়। ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন নষ্ট করো না। এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দাও। না হলে 3টে জীবন শেষ হয়ে যাবে। আগেও বলেছি, তুমি যদি বাড়িতে বলো তাহলে কোনো সমস্যা হবে না। শান্ত একটু বিরক্ত স্বরে বলল, আপনি ভুল ভাবছেন ভাবি। এসব কথা বাদ দিন, আনন্দ করুন। রুমি দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আমরা তো আনন্দ করছি, কিন্তু তুমি কি করছো? এই পুরনো শার্ট আর 3/4 পরে দাঁড়িয়ে আছো। নিচে কত মেহমান এসেছে। যাও, একটা পাঞ্জাবি পরে আসো। কিছুক্ষণ পর ক্যামেরাম্যানও আসবে। আজ তো গায়ে হলুদ।
কথাগুলো বলে রুমি চলে গেলেন। শান্ত আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে শূন্যতা, মনে আগুন। মানুষের জীবনে এত বৈপরীত্য কেন? কেউ প্রাণ ভরে চেয়েও কিছু পায় না, আর কেউ না চেয়েও সব পেয়ে যায়। এই বৈষম্য না থাকলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর হতো। কি হবে তাদের পরিণতি? তাদের মিল কি হবে? নাকি বিচ্ছেদের যুগে তাদেরও বিচ্ছেদ হবে? শান্ত বসে আছে নিজের রুমে। বাড়ির ভেতর হই হুল্লোড়, ঢাক ঢোল, গান বাজনা, সবাই আনন্দে মেতে আছে। অথচ শান্তর ঘরটা নিস্তব্ধ। হাতে ধরা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে মালিহার ছবি। ছবিটার দিকে স্থির হয়ে তাকিয়ে রইল সে। মৃদু স্বরে ফিসফিস করে বলল, কেন বারবার বিচ্ছেদের মুখে পড়তে হয় আমাদের? উপরওয়ালা কি তবে আমাদের মিলন লেখেনি? ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকল এক রূপসী কন্যা। লাল বেনারসিতে সেজে যেন অগ্নিশিখার মতো দাঁড়িয়ে আছে কাজল। শান্ত প্রথমে একবার চোখ মেলল, তারপর আবার নিচে নামিয়ে নিল দৃষ্টি। কাজল ধীরে ধীরে এগিয়ে এল। কণ্ঠ কাঁপছে, তবু মুখে জোর করে হাসি টেনে নিল। শান্ত ভাই, আজ আমায় কেমন লাগছে? দেখুন কনে সেজেছি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একদিন হব আপনার শখের নারী। কিন্তু তা আর হল না। আমাকে কি একটুও ভালো লাগছে না? শান্ত এবার চোখ তুলে তাকাল। কিন্তু পোশাক আশাকে নয়, প্রথমেই চোখ গেল মেয়েটার চেহারায়। চোখ দুটো লালচে হয়ে আছে, কান্নায় ভেজা, ঠোঁট কাঁপছে, মুখটা মলিন। শান্তের বুকটা হু হু করে উঠল, তবুও দ্রুত চোখ ফিরিয়ে নিল। কাজল হঠাৎ গলা ভেঙে বলল, শান্ত ভাই, ভালোবেসেছিলাম আপনাকে। আপনি তো জানতেন তাই না? তবে কেন ফিরিয়ে দিলেন আমায়? আমার কোন দিকটাতে এত অভাব ছিল? না। শান্তর চোখে একরাশ বেদনার ছাপ ফুটে উঠল। ধীরে ধীরে বলল, কাজল, আমার হৃদয়ের প্রতিটি শিরা উপশিরা ভরে আছে মালিজার নামেই। ওর জায়গায় অন্য কাউকে বসানো আমার পক্ষে অসম্ভব। কাজল অদ্ভুতভাবে হেসে উঠল। সেই হাসি ছিল ভাঙাচোরা, বেদনাভরা। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে মাটিতে পড়ল। এক হাত দিয়ে চোখ মুছে নিয়ে ফিসফিস করে বলল, তাহলে আমার ভালোবাসা কি তবে পাপ ছিল শান্ত ভাই? আপনাকে অভিশাপ দিলাম, আমার যে কষ্টটা বুকের ভেতর আগুনের মতো জ্বলছে, একদিন যেন আপনিও সেই কষ্টটা অনুভব করেন। তখন বুঝবেন ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কাকে বলে। বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল কাজল। দরজার কাছে এসে একবার পিছনে তাকাল, তারপর আর দাঁড়াল না। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শান্ত মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে অশ্রু ভেজা স্বরে ফিসফিস করে বলল, তোর অভিশাপ দেওয়ার দরকার নেই কাজল। সেই কষ্ট আমি 7 বছর ধরে বয়ে বেড়াচ্ছি, হয়তো সারাজীবনই বয়ে বেড়াতে হবে। মালিহা ওপাশ হয়ে শুয়ে আছে বিছানায়। চোখ বন্ধ করলেই বারবার ভেসে উঠছে শান্তর সেই হাসিমাখা মুখটা। কানে অনবরত বাজছে সেই পরিচিত ডাক, মলিজান। হঠাৎ বুকের ভেতর কষ্টে মোচড় দিয়ে উঠল, আর মনের ভেতর ঝড় বয়ে গেল। আল্লাহ, কেন সবকিছু দিয়েও আবার কেড়ে নেন? সেই সুখগুলো কি কখনো সারা জীবনের জন্য স্থায়ী হতে পারে না? অশ্রু স্রোতের মতো নেমে এলো মালিহার চোখ বেয়ে। ঠিক তখনই মাথায় কারো পরম স্নেহমাখা হাতের ছোঁয়া পেল। অবাক হয়ে চোখের পানি মুছে তাকাতেই দেখে তার বাবা, বেলাল হোসেন, শান্ত হাসি মুখে বসে আছেন। মালিহা তড়িঘড়ি করে মিথ্যা হাসি টেনে উঠে বসল। আব্বু, কখন আসলে? বেলাল হোসেন কণ্ঠে মমতা মিশিয়ে বললেন, এই তো, মাত্রই এসেছি। কি রে, মন খারাপ? মালিহা মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলল, না আব্বু, কিছু বলবে? বেলাল হোসেন একটু থেমে গম্ভীর স্বরে বললেন,
আমি তোকে একটা কথা বলতে চাই, মালিহা। আমি তোর বিয়ে দিতে চাই। মালিহার বুক কেঁপে উঠল। বিয়ে কথাটা প্রতিটি মেয়ের স্বপ্ন হলেও তার ভেতরে কেবল একটাই ইচ্ছে, বিয়ে হলে হবে শুধু প্রিয় মানুষটার সাথে, কিন্তু সেই মানুষ তো এখন কেবল স্মৃতিতে। মালিহা কিছু বলল না। নীরবে বসে থাকল। বেলাল হোসেন আবার বললেন, আমি তোমার একটি ছেলে দেখেছি, ছেলে খুব ভালো, আমার চোখে ভরসার মতো। আমি জানি তুমি ওই ছেলেটার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু যা করছি সবই তোমার ভালোর জন্য করছি। সমস্যা নেই তোমার হাতে আজকের রাতটা সময়, আগামীকাল তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। বেলাল হোসেন উঠে গেল। সকাল সকাল মালিহা হাসপাতালের উদ্দেশ্যে রেডি হয়ে গেছে। কারণটা খুব স্পষ্ট, বাবার মুখোমুখি হওয়া এড়ানো। দরজা পেরিয়ে বাইরে বের হতেই বরাবরের মতোই দেখা হয়ে গেল নৌশাদের সাথে। কয়েকদিন ধরেই দেখা হয়নি ওর সঙ্গে। নৌশাদের চোখের নিচে গভীর কালি, যেন ঘুম তাকে বহুদিন ছুঁয়েই দেখেনি। মালিহা লোকটিকে দেখেই গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। কেন যেন নৌশাদের সঙ্গে কথা বলতে সবসময় অস্বস্তি হয় তার, যদিও অস্বস্তির আসল কারণ সে নিজেই জানে না। নৌশাদ বরাবরের মতোই ভদ্র কণ্ঠে বলল, কেমন আছেন, ম্যাডাম? মালিহা সংক্ষেপে উত্তর দিল, ভালো। নৌশাদ মুচকি হেসে আবার জিজ্ঞেস করল, শান্ত কেমন আছে? মালিহা তার দিকে তাকাল। দেখল নৌশাদের ঠোঁট কাঁপছে, চোখে একরাশ অদৃশ্য অস্পষ্টতা। মালিহা হালকা ভ্রুকুটি করল, তারপর আগের মতোই ছোট্ট উত্তর দিল, ভালো। এই বলে রিকশায় উঠে চলে গেল সে। পথে মিলিয়ে যাওয়া রিকশাটার দিকে নৌশাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সেই দৃষ্টিতে ছিল একতরফা প্রেমের কষ্ট, ছিল অগোচর ব্যথার ছায়া। নিজের অজান্তেই তার ঠোঁট ফিসফিস করে গেয়ে উঠল, কি করিলে বলো, পাইব তোমারে। রাখি বাখিতে আখিতে। অফিসের কেবিনের ডেস্কে বসে আছে নৌশাদ। সামনের চেয়ারে বসা বেলাল হোসেন। তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নৌশাদ এবার বেশ শান্ত গলায় বলল, স্যার, এটা কি ঠিক হবে? মালিহা শান্তকে ভালোবাসে। হ্যাঁ, আমি জানি। আর এটাও জানি এসব আবেগ। আবেগ দিয়ে দুনিয়া চলে না। বিয়ের পরে মালিহা এসব ভুলে যাবে। আর আমি যতটুকু জানি তুমি মালিহাকে ভালোবাসো, তাহলে সমস্যা কোথায়? নৌশাদ কথা বলল না। বেলাল হোসেন আবার বলল, তোমার মা বাবার নাম্বারটা দাও নৌশাদ, আমি তাদের সাথেই কথা বলে নিব। নৌশাদ ব্যথিত কণ্ঠে বলল, আমার মা বাবা কেউ নেই স্যার, আমি একা। মালিহা নিজের কেবিনের চেয়ারে নিস্তব্ধ হয়ে বসে আছে। দেয়ালের ঘড়ির টিকটিক শব্দটাও আজ তার কানে অস্বস্তিকর লাগছে। সারা রাত ভেবেছে একটাই কথা, শান্তকে ছাড়া আমি পারব না। তবুও শান্ত যেন অদৃশ্য হয়ে গেছে। কল দিয়েছে বারবার, কল লিস্টে শান্তর নামই ভরে গেছে, কিন্তু একবারও সে ফোন ধরেনি। চোখের কোণে হালকা লালচে দাগ, ঘুমের চিহ্ন নেই কোথাও। মালিহা মাথায় হাত রেখে বসে আছে। কপালে ঠান্ডা ঘাম জমেছে, মাথার ভেতর টনটন ব্যথা করছে। মনে হচ্ছে যেন মস্তিষ্কটা ভেতর থেকে কেউ মুঠি বেঁধে চেপে ধরেছে। তার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা। হাসপাতালের চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও সে একদম একা। বাইরের করিডোরে রোগীদের কোলাহল, নার্সদের ডাকাডাকি, সবকিছুর মাঝেও মালিহার কানে কেবলই বাজছে নিজের নিঃশ্বাসের শব্দ। এক মুহূর্তে হঠাৎ মনে হল, যদি শান্ত তাকে একেবারেই ছেড়ে চলে যায়। এই চিন্তায় বুকটা ছিঁড়ে যাচ্ছিল। দু চোখ বেয়ে গড়িয়ে এলো অশ্রু। সেই নিচু গলায় ফিসফিস করে বলল, শান্ত, তুমি কেন বুঝো না আমি আর পারছি না তোমাকে ছাড়া। আমি কি করব?
কার কথা শুনব আমি, মনের নাকি মস্তিষ্কের? ডাইনিং টেবিলে তিনজন বসে আছে, মালিহা, বেলাল হোসেন ও মরিয়ম বেগম। খাবারের প্লেট সামনে থাকলেও মালিহা খাওয়ার থেকে চামচ দিয়ে শুধু খাবার নেড়েচেড়ে যাচ্ছে। বেলাল হোসেন গলা খাকারি দিয়ে বললেন, মালিহা, সকালে আমার সাথে একবারও দেখা না করেই হাসপাতালে চলে গেলে। এবার বলো, কি সিদ্ধান্ত নিলে? মালিহা কোনো উত্তর দিল না। মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে রইল। বেলাল হোসেন আবার বললেন, আমি আমার পছন্দের ছেলের সাথে কথা বলেছি বিয়ের ব্যাপারে। এখন শুধু তোমার সম্মতি দিলেই হয়। মরিয়ম বেগম তৎক্ষণাৎ বললেন, এখন এসব কথা না হয় থাকুক। আগে খাবারটা শেষ করো, তারপর আলোচনা করো। কিন্তু হঠাৎই মালিহা মুখ খুলল। গলা খুব শান্ত, কিন্তু ভিতরের ক্লান্তি স্পষ্ট। তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার কিছু বলার নেই। কথা শেষ হতেই মালিহার ঠোঁট থেকে এক নিঃশ্বাস বেরিয়ে এলো। সেই দীর্ঘশ্বাসটা মরিয়ম বেগম স্পষ্ট টের পেলেন। কিছুক্ষণ আগেই তিনি দেখেছিলেন, বেলাল হোসেন যেন মালিহাকে চাপ দিয়ে কিছু বলছিলেন, কিন্তু ঠিক শোনেননি। মরিয়ম বেগম ভ্রু কুঁচকে স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি কি বিয়েটা ঠিক করেই ফেলেছ? বেলাল হোসেন সোজাসাপটা উত্তর দিলেন, হ্যাঁ। এই কথা শুনেই মালিহা চেয়ার ঠেলে উঠে দাঁড়াল। পেট ভরে গেছে এই অজুহাত দিয়ে চলে গেল। সাধারণত বেলাল হোসেন এমন সময় মেয়েকে খাইয়ে না দিয়ে উঠতে দিতেন না। কিন্তু আজ তিনি কোনো প্রতিবাদ করলেন না। মরিয়ম বেগম বিস্মিত চোখে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। বেলাল, ব্যাপারটা কি? সব কিছু একাই ঠিক করে ফেলছ? বেলাল হোসেন এবার শান্তভাবে বললেন, সব কিছুর জন্য প্রস্তুত থেকো। খুব তাড়াতাড়িই বিয়ে হয়ে যাবে। মরিয়ম বেগম বিস্ময় প্রশ্ন করলেন, খুব তাড়াতাড়ি মানে? জানোই তো, নৌশাদের মা বাবা বলতে কেউ নেই। তাই ভেবেছি ধুমধাম করে নয়, 2-1 দিনের মধ্যেই সব সেরে ফেলি। নৌশাদের সাথে বিয়ে? মরিয়ম বেগমের কণ্ঠে অবিশ্বাস। কেন, ছেলেটাকে তোমার পছন্দ না? মরিয়ম বেগম এবার রাগে ও অভিমানে বললেন, তুমি আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলে না, বেলাল? আমার মেয়ের বিয়ে আর তুমি একাই সব ফাইনাল করে ফেললে? এবার আর এক মুহূর্তও বসতে পারলেন না তিনি। মরিয়ম বেগম নিঃশব্দে চেয়ার ঠেলে উঠে গেলেন, খাবারের প্লেট টেবিলে ফেলে রেখে। কাউসারদের বাসায় আজ এক ভিন্ন পরিবেশ। অহনা আর কবির এসেছেন অনেকদিন পর। মধুমিতা রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এসে সবার সাথে বসে গেলেন। আসলে মধুমিতার বিয়ের পর এটাই প্রথমবার কবির আর অহনা এসেছে তাদের বাসায়। আজ শান্ত আসার কথা ছিল, কিন্তু খবর পাঠিয়েছে শরীরটা ভালো লাগছে না, তাই আসেনি। তবুও সবার মাঝে এক ধরনের প্রাণচাঞ্চল্য আছে। তবে সেই আবহে একমাত্র অন্ধকার মুখ অহনার। মধুমিতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, অহনা, কি হয়েছে তোর? মুখটা এত গম্ভীর কেন? অহনা কিছুক্ষণ চুপ থেকে সবার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, এখানে আসার পথে মালিহার আম্মু ফোন করেছিলেন। উনি বললেন, 1-2 দিনের ভেতরেই নাকি মালিহার বিয়ে হয়ে যাবে। কাউসার ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, শান্তর সাথেই তো হবে, তাই না? তাহলে সমস্যা কোথায়? অহনা মাথা নাড়ল। না, শান্তর সাথে নয়। নৌশাদ, না যেন কি নাম তার সাথেই। কবির তাড়াতাড়ি বলল, আরে সমস্যা কি? আমার বিয়েটা যেমনভাবে হয়েছে, ঠিক সেভাবেই মালিহা আর শান্তর বিয়েটাও দিয়ে দিব। অহনা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, তুমি বুঝছো না কবির, আমার আর তোমার ব্যাপারে আমরা দুজনেই রাজি ছিলাম। কিন্তু মালিহা আর শান্তর মধ্যে অনেক আগেই ঝামেলা শুরু হয়েছে। আমি ওকে বলেছিলাম চল, আমরা নৌশাদের সাথে বিয়েটা ভেঙে দিই।
কিন্তু ওর জবাব ছিল, অহনা, সব কিছু চাইলেই হয় না। আমাদের সম্পর্কটা প্রথম থেকেই বিচ্ছেদের পথে যাচ্ছে। আমার হাত বাঁধা কিছুই করার নেই। অহনাকে দেখে সবার বুকটা হুড়মুড় করে ভেঙে পড়ল। ঘরটা হঠাৎ করেই যেন ভারী হয়ে গেল। অহনার চোখে ছিল দৃঢ়তা। সে শান্তভাবে বলল, কবির, আমি কালই যাব। মালিহার সাথে বসে কথা বলবো। কারণ সত্যিই মনে হচ্ছে ওর ভেতরে কিছু একটা চাপা আছে। না হলে এত বছর ধরে যে ভালোবাসা ও বহন করেছে, সে কি এভাবে শেষ করে দিতে পারে? আমি বিশ্বাস করি, মালিহার মতো মেয়ে কোনো কারণ ছাড়া শান্তকে ছেড়ে দিতে পারে না। কবির মাথা নাড়ল, দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, তুমি ঠিকই বলেছ। আমাদের চোখের সামনেই তো তাদের ভালোবাসার শুরু হয়েছিল। কত লড়াই, কত অভিমান, কত স্মৃতি সব কিছু মিলিয়েই ওদের সম্পর্ক গড়ে উঠেছিল। তাই আজ যদি এভাবে ভেঙে যায়, সেটা মানা যায় না। অহনা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, হয়তো মালিহা কোনো বড় ত্যাগের পথে হাঁটছে। কিন্তু শান্তকে না জানিয়ে এটা করা ঠিক নয়। কাল আমি গিয়ে সব জানার চেষ্টা করব, কবির। সত্যটা জানতে হবে। মধুমিতা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিন্তু আমরা কি সত্যিই পারব তাদের মিলাতে যেখানে শান্ত আর মালিহার মাঝেই ঝগড়া? কবির মাথা নেড়ে বলল, না, ঝগড়া এটাকে বলে অভিমান। রাত গভীর। জানালার পাশে নিঃশব্দে বসে আছে মালিহা। চারদিক স্তব্ধ, সবাই হয়তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু মালিহার চোখে ঘুম নেই। কারণ সে নিয়েছে এক ভয়ঙ্কর বড় সিদ্ধান্ত। এমন এক সিদ্ধান্ত, যা তাকে আল্লাহর কাছেও পাপী বানিয়ে ছাড়বে। তার চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। বারবার ভেসে উঠছে সেই ভালোবাসার মানুষের মুখখানি। বুকের ভেতর এক অদ্ভুত যন্ত্রণা। হঠাৎই মালিহা উঠে গেল। টেবিলের উপর থেকে একটি ডায়েরি আর কলম তুলে নিল। কাপা কাপা হাতে গুটি গুটি অক্ষরে লিখতে লাগল, ক্ষমা করে দিও শান্ত। খুব তাড়াতাড়ি তোমার থেকে তোমার মলিজান হারিয়ে যাবে। আমার প্রিয় মুখগুলোকে খুশি করে দিয়েই আমি মিলিয়ে যাব। এই আকাশ, বাতাস আর রাতের তারা সাক্ষী থাকুক তোমাকে কতটা ভালোবাসে তোমার মলিজান। তোমার জন্য কত শত রাত আমি চোখের জল বিসর্জন দিয়েছি। কিন্তু একথা তো মানতেই হবে, সবকিছু চাইলেই পাওয়া যায় না, ভাগ্য থাকতে হয়। আচ্ছা শান্ত, তুমি কি এখন ঘুমোচ্ছ? নাকি তোমার মনেও আমার মতো এক ঝড় বইছে? লেখা শেষ করে মালিহা একবার চোখ বুলালো ডায়েরির পাতার উপর। বুক কেঁপে উঠল। তারপর চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে পাতাগুলো টুকরো টুকরো করে ফেলল। রাতের অন্ধকারে হালকা বাতাস এসে সেই টুকরোগুলো উড়িয়ে নিয়ে গেল দূরে। এরপর মালিহা নিজের সেলফোনটা হাতে নিল। ব্যাটারি খুলে ফেলে দিল পাশে। যেন পৃথিবীর সাথে তার শেষ যোগাযোগটুকুও ছিন্ন হল। এক নিস্তব্ধ বেকনিতে শুধু টুংটাং গিটারের সুর ভেসে আসছে। শূন্য রাত, হাওয়ায় শীতলতা, চারপাশের অন্ধকার যেন আরও গভীর হয়ে উঠেছে। শান্ত দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। তার পা দুটো সোজা করে সামনে ছড়িয়ে, গিটারের তারে আঙুল বুলাচ্ছে ধীরে ধীরে। প্রতিটি সুর যেন তার বুকের ভেতর জমে থাকা কথা, না বলা কষ্টগুলোকে কাঁপিয়ে তুলছে। আকাশে আজ কোনো তারা নেই, চাঁদটাও ঢেকে আছে কুয়াশার আড়ালে, মলিন আর নির্জন। পরিবেশটা এমন যেন প্রকৃতিও তার মন খারাপকে প্রতিফলিত করছে। কিছুক্ষণ আগেই কবির ফোন দিয়েছিল মালিহার বিষয়টা জানাতে। সেই কথাটা এখনও কানে বাজছে শান্তর। হাত থেমে গেলেও গিটারের তারে ভেসে আসা প্রতিধ্বনি বলছে, তার ভেতরের অস্থিরতা আর আঘাতের গল্প। শান্ত ভাঙা কণ্ঠে গান ধরল, তুমি বৃষ্টি চেয়েছ বলে, কত মেঘের ভেঙেছি মন।
আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে। আজও পাল্টে ফেলেনি মন। আমি নিজের বলতে শুধু তোমায় চেয়েছি। তুমি জানতেও পারো না তোমায় কত ভালোবেসেছি।